কলকাতা শহরে যে কয়েক হাজার ভিখারি আছে, পটল তাদেরই একজন। পটল অবশ্য ভিক্ষে ছাড়া আরো দুটো পেশার সঙ্গে যুক্ত। হাওড়া এবং শিয়ালদা স্টেশনে কুলির কাজ করে সে। তবে কুলিগিরির লাইসেন্স না থাকায় লোকে এই কুলিদের বিশ্বাস করে মাথায় মাল তুলে দিতে চায় না। অন্য পেশাটা হলো পকেটমারি। এই কাজটা করতে খুব মজা পায় পটল। কিন্তু ইদানিং পরপর কয়েকদিন এই সূক্ষ্ম কাজটা করতে গিয়ে ধরা পড়ে বেদম মার খাওয়ায় এটা করতে ভরসা পায় না। এখন পটল শিয়ালদা স্টেশনের 4 নম্বর প্ল্যাটফর্মের এক কোণে দাঁড়িয়ে আছে। ভিক্ষে করছে না, পকেট মারারও চেষ্টা করছে না। সে লক্ষ্য করছে একজন মহিলাকে। মহিলাটি তার চেয়ে বয়সে অনেকটা বড়ই হবে। মহিলাটি ভিক্ষে করছে করুণ মুখ করে। মহিলাটির নাম লতা। লতা স্বাভাবিক অনুভূতির মাধ্যমেই বুঝতে পারে ছেলেটি তার দিকে বারবার তাকাচ্ছে। প্রথমটা একটু অস্বস্তি হচ্ছিল, তারপর তার হঠাৎ মনে হলো ছেলেটিকে কোথায় যেন দেখেছে, কিন্তু কোথায় দেখেছে মনে করতে পারে না। গুটি গুটি পায়ে ভিক্ষে করতে করতেই লতা পটলের কাছে এসে জিজ্ঞেস করে, কে রে, বারবার আমার দিকে কি দেখছিস? তুমি লালনের বউ না? তুই তো এমন ভাবে বলছিস যেন ও আর তুই আর দোস্ত। আমি তো গোবরডাঙ্গার কবিরের ছেলে, আমার নাম পটল। তুমিও তো ওই গাঁয়ের বউ। সে ঠিক আছে, কিন্তু তোকে তো গোবরডাঙ্গায় দেখি না। তুমি যাও নাকি ওখানে? যাই তো, শনিবার রাতে যাই, রোববার রাতে ফিরে আসি। এক সপ্তাহে ভিক্ষে করে যা পাই সংসারে দিয়ে দিই। এখানে তো আমার বিশেষ কিছু খরচাপাতি নেই। তা তুই বাড়ি যাস না? আগে যেতাম, তারপর দেখলাম বাপ তো পয়সা কামানোর জন্যই এখানে পাঠিয়েছে। তা পয়সাই যদি আমি কামাবো, বাপকে দেবো কেন? বাংলা খাওয়ার জন্য? এখানে তুই কি করিস? তুমি যা করো। তুই জানিস আমি কি করি? কেন জানবো না? কদিন ধরেই তো দেখছি ভিক্ষে করছো। ভিক্ষে করি বিকেল থেকে রাত 9টা পর্যন্ত, তারপর ফিরে যাই ডেরায়। সেখানে কি করো? রাতে একটা বাড়িতে ঘুমোতে যাই, সকালে বাসন মাজি, ঘর ঝাড় দিই, জামা কাপড় ধুয়ে দিই। মাইনে দেয় না, তবে সকালে দুপুরে খেতে দেয়। বিকেলে ভিক্ষা করতে আসি এখানে। কার সঙ্গে ঘুমো? হারামির বাচ্চা, বাড়ির সিঁড়ি ধরে ঘুমোই রে শালা। ওইটুকু জায়গা পাওয়ার জন্যই তো বাসন মাজা, ঘর ঝাঁট দেওয়া, মশা। কারো সঙ্গে শুলে কি শালা এখানে ভিক্ষে করতে আসতাম, না বাড়ি যেতাম স্বামী সোহাগ পেতে? অত চড়ছো কেন? মজা করছিলাম। আমিও ভিক মাঙার সঙ্গে সঙ্গে অন্য কাজও করি। কি করিস? কুলির কাজ। আরও একটা কাজ করি। সেটা কি? কাউকে বলবে না বলো? বল না, কাউকে বলবো না। লতা কৌতূহলী হয় পটলের গোপন কথা শোনার জন্য। পকেট মারি। পকেট মারিস? কার? কেন? যারা প্ল্যাটফর্মে রাত কাটায়, গুটি গুটি পায়ে তাদের কাছে গিয়ে শুয়ে পড়ি, তারপর সুযোগ বুঝে পকেট মারি। অনেক সময় স্প্ল্যানেডের ট্রাম ঘুমটিতে
যখন একটা ট্রাম আসে আর লোকজন ঝাঁপিয়ে পড়ে ট্রামে ওঠার জন্য, ঠিক ওই সময় আমি পকেট মারি। খুব মজা লাগে জানো তো, সালারা টেরও পায় না। লতা পটলকে জিজ্ঞেস করলো, তুই পড়াশোনা কিছু করেছিস? ক্লাস 5-এ উঠেছিলাম, কিন্তু তারপর আর পাস করতে পারিনি, তাই ছেড়ে দিয়েছি। শোনো না, আমি আর তুমি মিলে একটা কাজ করতে পারি, করবে? কি করব? আমি অন্ধ হব আর তুমি খোঁড়া হয়ে একসঙ্গে ভিক্ষে করব। আমি খোঁড়াবো কি করে? তুই বা অন্ধ হবে কি করে? পটল প্রথমে চোখের মণিটা উল্টে দিল। সাদা অংশটুকু দেখা যাচ্ছে। দেখে লতা চমকে ওঠে। পটল চোখ বন্ধ করে রইল খানিকক্ষণ। তারপর চোখ স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে এনে বলল, চোখে ব্যথা হয় মাইরি। লতা অবাক হয়ে তাকিয়ে থাকে পটলের দিকে। তারপর বলে, আমি ল্যাংড়া হব কি করে? পটল সেটাও দেখিয়ে বলল, এভাবে হাঁটবে। প্রথমে অসুবিধে হবে, কদিন করলেই ঠিক হয়ে যাবে। অবাক হয়ে লতা দেখছিল, ছেলেটা তো বেশ কাজের। এ কথা বলার সঙ্গে সঙ্গে হঠাৎই তার মনে পড়ল তার মেয়ে পাতার কথা। মেয়েটা ক্লাস 8-এ পড়ে, পড়তে খুব ভালোবাসে। পটলকে আর যাই হোক নিজের মেয়ের পাশে দাঁড় করাতে পারবে না। পরদিন বিকেলে লতা আর পটল ভিক্ষে করা শুরু করলো। আশাতীত রোজগার হলো। দুজনেই বেজায় খুশি। তবে দুজনেরই খুব কষ্ট হলো। খুঁড়িয়ে খুঁড়িয়ে লতার পা ব্যথা হয়ে গেল। চোখের মণি উল্টে অন্ধ সাজতে গিয়ে চোখ দুটো টনটন করছে পটলের। মাঝে মাঝে চোখ বন্ধ করে বসে থাকছে সে। একসময় দুজনে মিলে ভিখারি হোটেলে গেল। আজ আয় ভালো হয়েছে, তাই দুজনেই ভালো খাবার খেলো। আজ লতার মনটা আরও ভালো এই কারণে যে রাতের ট্রেনেই গোবরডাঙ্গা যাবে সে। মেয়েটাকে দেখতে পাবে, স্বামীর কাছে শুতে পারবে। লতাকে দেখলেই মেয়ে পাতা দৌড়ে এসে তাকে জড়িয়ে ধরবে। আজ মিষ্টির দোকান থেকে দুটো সন্দেশ নিয়ে যাবে পাতা আর তার বাবার জন্য। হঠাৎ লতা পটলকে জিজ্ঞেস করে, হ্যাঁ রে, তুইও তো গোবরডাঙ্গার ছেলে, তোর বাপের নাম কি রে? কেন বলিনি? কবির, ডাকনাম ঢেঁড়স। চমকে ওঠে লতা। কি? ঢেঁড়স সর্দার আমার বাপের ডাকনাম। যা, ঢেঁড়স আবার কারোর নাম হয় নাকি? হ্যাঁ গো, বাপের ডাকনাম ঢেঁড়স। বাবার মাথায় নাকি ছেলেবেলায় কিছু ঢুকতো না, তাই আমার দাদু বাবাকে ঢেঁড়স বলে ডাকতো। তবে একটু অসুবিধে হয়ে গেছে। সেটা কি? সাধারণত ঢেঁড়স রোগা হয় আর পটল মোটা, কিন্তু এই ঢেঁড়স মালকে মোটা হয়েছে, বিশেষ করে একটা বড় ভুঁড়ি। আর আমার শরীরটা ঢেঁড়সের মতো রোগা লম্বা। লতা খিলখিল করে হেসে ওঠে। পটল বলে, বারে, হাসলে তো তোমাকে খুব সুন্দর দেখায়। এই, আমার সঙ্গে কোনো ফাজলামো করবি না। বয়ে গেছে তোমার সঙ্গে কিছু করার, সেসব করার জন্য আমার মেয়ে ফিট করা আছে। তোমাকে সুন্দর দেখালো তাই বললাম।
সে কি রে, তোর আবার মেয়ে ছেলেও আছে নাকি? আছে তো, ইচ্ছে হলেই যাই, পয়সা দিলেই তাকে পাওয়া যায়। তা আজ যাবি বুঝি? হ্যাঁ, যাবো তো, মাঝে মাঝেই যাই। কোথায় যাস? ওই যে গো, জিপিও আছে না, ঘড়িওয়ালা বাড়ি, তার পেছনে একটা ছোট বস্তি আছে, ওখানে কয়েকজন থাকে, সখানে টাকা দিলেই পাওয়া যায়। লতা খানিকক্ষণ অবাক হয়ে তাকিয়ে থাকে পটলের দিকে, তারপরে বলে, তুই তো একেবারে তৈরি ছেলে রে, সব বিদ্যেই জানা আছে। পটল উত্তর দেয় না, বলে, তুমি তো একটু পরেই ট্রেন ধরবে। হ্যাঁ, কেন, তুই যাবি নাকি আমার সঙ্গে? না না, বললাম না, আমি এক জায়গায় যাব। ফিরে এসে তোর সঙ্গে একটা পরামর্শ করব। ভিক্ষা করতে আর ভাল লাগে না। আমার বর আমাকে একটা পেলান দিয়েছে, ফিরে এসে তোকে বলবো। বলে সঙ্গের বোঁচকাটা তুলে ট্রেনে ওঠার জন্য এগিয়ে গেল লতা। পটল যেখানে দুবেলা খায় সেটাকে ভিখারি হোটেল বলে। এখানে দুভাবে খাওয়া যায়, পয়সা দিয়ে ডাল ভাত তরকারি বা ভাত আর ডিমের ঝোল। পটল ভাত ডিমের ঝোলই বেশি খায়, কারণ ডিমের মধ্যে ভেজাল দেওয়া যায় না। তবে ঝোলটা দেখার মতো হয়, লাল টকটকে। ডাল, সেটা কিসের ডাল বলা মুশকিল। পটলের জানা সব রকম ডালই তার মধ্যে পাওয়া যায়, সবজিও তথৈবচ। ভিখারিরা একটু বেলায় বাজারে যেসব সবজি বলে কয়ে বা কুড়িয়ে নিয়ে আসে সেগুলো দিয়েই একটা তরকারি হয়। তার মধ্যে পচা আলু বা কুমড়োও থাকে, পোকা বেগুন থাকে, ফুলকপি বা বাঁধাকপির পাতা, ঝিঙে, পটল, উচ্ছে থাকে। যে যা ভিক্ষে করে বা চেয়ে চিনতে আনে সেটা দিয়ে ডাল বা সবজি রান্না করা হয়। যেসব ভিখারি হোটেল চালায়, ডাল বা সবজি ইত্যাদি তারাই যে ভিক্ষে করে আনে তা নয়। অন্য ভিখারিরাও নানা সবজি বাজার থেকে কুড়িয়ে বা ভিক্ষে করে এনে হোটেলেই বিক্রি করে। তারপর বিক্রয়লব্ধ পয়সা খরচ করে ওই হোটেলেই খায়। হাওড়া স্টেশনের বাস স্ট্যান্ডের কাছে দুটো এরকম হোটেল আছে। শিয়ালদা স্টেশনেও গোটা 2 হোটেল আছে। সাধারণ মানুষ বা যাত্রী বা বাসের কর্মচারীদের জন্য এ হোটেল নয়, এগুলো শুধু ভিখারিদের জন্য হোটেল। সকালবেলা যাত্রীদের চলাফেরা কথাবার্তায় পটলের ঘুম ভেঙে যায়, আর তখনই লতার মুখটা ভেসে ওঠে তার মনে। মেয়েটা বেশ ভালো, কেন যে ভিক্ষে করতে আসে? ওর স্বামী জন্মজুরের কাজ করে, মেয়েটা স্কুলে পড়ে, কিন্তু ও কেন ভিক্ষে করে? লতা অবশ্য বলে, মাঠে কাজ করে ওর স্বামী যা রোজগার করে তার অনেকটাই খরচ করে বাংলা খেয়ে, তাই লতাকে ভিক্ষে করতে হয়। প্ল্যাটফর্মের কলেই হাত মুখ ধুয়ে নিল পটল। লতা তাকে বলে গেছে বিকেলে সে যেন শিয়ালদা স্টেশনে না থেকে রাজাবাজারে যায়। রমজান মাস শুরু হয়েছে, মুসলমানরা সারাদিন উপোস করে সন্ধেবেলা উপোস ভাঙে। ইফতার না কি যেন বলে সেটা করে, এটাকে নাকি রোজা বলে। চলে 1 মাস, তারপর ঈদ পালন করা হয়। এই 1 মাস নাকি এখানে এলে ভালো ভিক্ষে পাওয়া যায়।
পটল ভাবল আজ বিকেলে যাবে রাজাবাজার অঞ্চলে, দেখাই যাক না কিছু বেশি পয়সা পাওয়া যায় কি না। অবশ্য লতাকে পাওয়া যাবে না। ভাবতে ভাবতে প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে আসতে আসতে লক্ষ্য করল কয়েকজন মধ্যবয়স্কা মহিলা দ্রুত পায়ে হেঁটে বেরিয়ে যাচ্ছে। পটল জানে ওরা সব সুন্দরবন অঞ্চলে থাকে। প্রতিদিন এরা দল বেঁধে এক একটা অঞ্চলে যায়, বিভিন্ন দোকানে গিয়ে ভিক্ষে করে। সাধারণত বিভিন্ন পাড়ায় যেসব দোকানে যায় সেখানে দল বেঁধে গিয়ে হাত পাতে। দোকানদাররা প্রত্যেককে 1 টাকা বা 2 টাকা করে দেয়। দিনের শেষে প্রত্যেকের বেশ ভালো আয় হয়। সেটা নিয়ে তারা বাড়ি ফেরে। এইসব না মানুষের ট্রেনের টিকিট কাটতে হয় না। ভোরবেলা পান্তা খেয়ে বের হয়, রাতে গিয়ে আবার যা হোক কিছু খায়। পটল চেষ্টা করেছিল এদের দলে ভিড়তে, কিন্তু ওকে কেউ নেয়নি। এই দলে কোনো পুরুষ থাকে না, সবাই মহিলা, মধ্যবয়স্কা মহিলা। সকালে এবং দুপুরে কুলিগিরি করে কিছু পেল পটল। সেটা দিয়ে ভিখারি হোটেলে ভাত ডাল তরকারি খেল। তারপর বিকেল হতেই সে রাজাবাজারের উদ্দেশ্যে রওনা দিল। একটা ছেঁড়া লুঙ্গি পরল। শিয়ালদা স্টেশন থেকে দূরে নয় রাজাবাজার। লতা বলে দিয়েছিল রাজাবাজার নারকেলডাঙ্গা ব্রিজের কাছে ইফতার পার্টি হয়, সেখানে যেতে। আজ পটল খোঁড়া সেজে গেল। সে দেখতে চায় জায়গাটা। অন্ধ হলে সেই দেখাটা হবে না। ভালোই রোজগার হলো। সবচেয়ে বড় কথা, ভালো খাবারও পেল সে। সুস্বাদু খাবার। গোগরা সে খেল। তারপর বিবাদীবাগের বাসে উঠে অন্ধ হয়ে ভিক্ষে করতে করতে জিপিওর কাছে এসে নেমে গেল। জিপিওর পেছন দিকে যে বস্তিটা আছে সেখানে এলো। এখন আর সে অন্ধ বা খোঁড়া নয়। সিগারেট ধরিয়ে একটা গলিতে ঢুকল। একটু পরে একটা মেয়ে এসে ইশারা করে ঘরের ভেতরে নিয়ে গেল। পটল একটা 100 টাকার নোট বের করে দিল। বিনিময়ে আজ রাতটা সে ওই মেয়েটির সঙ্গে কাটাবে। সকালে উঠে সে আবার শিয়ালদার দিকে হাঁটা শুরু করবে। লতার সঙ্গে পটলের দেখা হলো সোমবার বিকেলে। লতাকে কেমন অন্যমনস্ক দেখালো। লতার স্বামী চায় না লতা ভিক্ষে করুক। সে বলেছে কলকাতার পাট চুকিয়ে দিয়ে গোবরডাঙ্গাতেই থাকতে। রেল স্টেশনে একটা দোকানের মালিক তার বন্ধু, তার সঙ্গে কথা হয়েছে। স্টেশনের প্ল্যাটফর্মে একটা খাবারের দোকান চালায় সে। লোকটা সকালে ওই দোকানে পরোটা ঘুগনি আর বিকেলে রুটি তরকারি বানিয়ে বিক্রি করে। সে তার দোকানের সামনে খানিকটা জায়গা ছেড়ে দিতে রাজি আছে, যদি লতারা চায়ের দোকান দেয়। সেই থেকে লতা ঠিক করেছে সে আর ভিক্ষে করবে না। তার স্বামী তাকে স্বপ্ন দেখিয়েছে। তাছাড়া মেয়েটা বড় হয়েছে, তাকে বাড়িতে একা রেখে আসা ঠিক হচ্ছে না। তারপর যে বাড়িতে সে ঠিকে কাজ করে সেই বাড়িতে এসে যখন বলল তার স্বামীর প্রস্তাবের কথা, সেটা শুনেই হিমাংশু দত্ত, মানে যাকে লতা মামা বলে ডাকে, বলল, এ তো খুব ভালো কথা। ব্যবসা করা তো খুব ভালো, কিন্তু ব্যবসা করতে হলে তো ক্যাপিটাল দরকার। সেটা আছে তো তোমাদের? সেটা কি জিনিস মামা? টাকার দরকার তো।
চায়ের দোকান দিতে হলে দু একটা সসপ্যান লাগবে, দুটো কেটলি লাগবে, মগ লাগবে কয়েকটা, হাতা চামচ লাগবে, একটা টেবিলের দরকার, উনুন, চায়ের কাপ বা ভাঁড়, চা, চিনি, দুধ এসব কিনতে হবে তো। মামা এসব তো ভাবিনি। ভাবতে হবে তো মা, ব্যবসা করতে চাও, আর সেটা করতে হলে কি কি দরকার সেটা ভাববে না। আমাকে একটু সময় দাও, একটা লিস্ট বানিয়ে দেব তোমাকে। এবার যখন বাড়ি যাবে তোমার স্বামীকে ওই লিস্টটা দেখাবে, কত টাকা লাগবে সেটা লিখে দেব। লতা পটলকে সব বলল। কথাগুলো শুনে পটল গম্ভীর হয়ে গেল। বলল, তার মানে তুমি গোবরডাঙ্গায় চলে যাচ্ছ? আমি আবার একা হয়ে গেলাম। লতা পটলের দিকে তাকিয়ে তার মনের অবস্থাটা বোঝার চেষ্টা করল। তারপর বলল, তুই আমাদের সঙ্গে থাকবি? তোর তো অন্য কাজও আছে। তবে তুই যদি আমাদের সঙ্গে থাকিস তাহলে আমি সংসারটাও দেখতে পারবো, মেয়েটার খেয়াল রাখতে পারবো। আমি চা করব, তুই বাসনপত্র ধুয়ে দিবি, জিনিসপত্র কিনে আনবি, মানে চা, চিনি, দুধ এসব আর কি। তুইও তো গোবরডাঙ্গার ছেলে, বাড়িতে থাকতে পারবি। তারপর আমরা চায়ের দোকানটা বড় করে তুলবো আস্তে আস্তে। পটল খানিকক্ষণ তাকিয়ে থাকলো লতার দিকে। তারপর বলল, দোকান যে দেবে টাকা পাবে কোথায়? অনেক টাকা লাগবে তো। হ্যাঁ, সেটাই তো সমস্যা। বুড়ো যা বলল তাতে মনে হচ্ছে অনেক টাকাই লাগবে। বুড়ো বলেছে লিস্টি করে দেবে কি কি জিনিস কিনতে হবে, কত টাকা লাগবে সেটাও বলে দেবে। এ বুড়োটা আবার কে? কোথা থেকে এলো? আরে ওই যাকে মামা বলি রে শালা। পটল চুপ করে যায়। লতাও আর কথা বলে না। টাকা না হলে তো কিছুই হবে না। তার কাছে বড় জোর 100-5 টাকা হবে। স্বামীর কাছ থেকে কোনো টাকা পাওয়া যাবে না। গ্রামের কেউ তাকে টাকা ধার দেবে না, কারণ তার স্বামী নেশা করে। লোকে ভাববে স্বামী টাকাটা পেলে নেশা করে উড়িয়ে দেবে, তাদের টাকাটাই জলে যাবে। চায়ের দোকান দিলে যে বাড়িতে ঠিকে কাজ করে সেটা ছেড়ে দেবে। তারা টাকা দেবে কেন? সেই বা চাইবে কি করে? কিন্তু কেন যেন সে ভীষণভাবে চাইছে চায়ের দোকানটা খুলতে। ঠিক এই সময় পটল বলল, একটা উপায় আছে। তুমি যে বুড়োর কথা বলছো তার বয়স কত গো? বয়স দিয়ে কি হবে? বলোই না। বুড়ির বয়সটা জানো? জানি না, তবে দুজনেই বেশ বুড়ো। মামি তো প্রায়ই নানা রোগে ভোগে। মামারও নাকি সুগার আছে, প্রেসার আছে, অনেক ওষুধ খায়। তার মানে শক্তপোক্ত নয়, তাই তো? হ্যাঁ, খুব দুর্বল। কিন্তু এসব কথা জানতে চাইছিস কেন? আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। তুমি আজ ওদের বাড়ি গিয়ে বলবে আমি কাল সকালে তোমার কাছে যাব। কেন? গিয়ে কি করবি? ফাঁক বুঝে ওই বাড়ি থেকে কিছু মাল ঝেড়ে চম্পট দেব দুজনে। চুরি করবি না ডাকাতি? চুরি করব। চুরি করতে না পারলে ভয় দেখিয়ে টাকা আদায় করব। ধরতে পারলে পুলিশে দেবে,
আমাদের ছাল চামড়া তুলে নেবে। কিচ্ছু হবে না। চুরি করতে পারলে তো তখনই জানতেও পারবে না, পরে বুঝবে। ততক্ষণে তুমি চায়ের দোকান খুলে বসে পড়বে। আমার কিন্তু খুব ভয় করছে, যদি ফেঁসে যাই। কিচ্ছু হবে না, সবটা তো আমি করব। তুমি শুধু আমাকে সাহায্য করবে। লতা কথা বাড়ায় না। তার মাথায় তখন চায়ের দোকানের স্বপ্ন আর চুরি ধরা পড়ার ভয়। খানিকক্ষণ পর লতা আবার বলে, ওরা আমায় ভালোবেসে আশ্রয় দিয়েছে, এখন ওদের ঘরে চুরি করা বেইমানি হবে না? কিসের ভালোবাসা গো? তোমায় যদি ভালোই বাসতো তোমাকে ওদের ঘরে শুতে বলতো, সিঁড়ির ঘরে থাকতে দিত না। তুমি যেমন ওখানে রাতে ঘুমোও, তেমনই সারাদিন কাজও করো, এক পয়সাও পাও না। হ্যাঁ, তার জন্যে তো ওরা দুবেলা খেতে দেয় আমাকে। তাহলে তো শোধবোধ হয়েই গেল। কোনো চিন্তা করো না, মৌকা যখন একটা পেয়েছো কাজে লাগাও, ভয় পেও না। সকালবেলা ঘুম থেকে উঠে হাত মুখ ধুয়ে হিমাংশু সোফায় এসে বসল। লতা এক গ্লাস জল, এক কাপ চা এবং দুটো বিস্কুট টি টেবিলে রাখল। তাহলে আজ সকালেই চলে যাবি তুই? হ্যাঁ, মানে পটলের আসার কথা, ও এলে। এমন সময় কলিং বেল বেজে উঠল। লতা যেন প্রস্তুতি ছিল। দ্রুত পায়ে গিয়ে দরজাটা খুলল। পটল দাঁড়িয়ে। ওকেই আসতে বলেছিলিস নাকি? হ্যাঁ মামা। লতার গলাটা যেন ধরে আসে। হিমাংশু দরজায় দাঁড়ানো পটলের দিকে তাকিয়ে বলল, এসো, ভেতরে এসো। পটল ঢুকল। একটু নার্ভাস সে। পকেট মারার অভিজ্ঞতা থাকলেও চুরি বা ডাকাতি করতে আসা এই প্রথম। হিমাংশু বলল, ওকেও চা বিস্কুট দাও। তাহলে তোমরা আজই যাচ্ছ? লতা মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। একসময় লুকিয়ে পটলের দিকে তাকায়, চোখ দুটো বড় করে। হিমাংশু পাশে রাখা একটা বইয়ের ভেতর থেকে একটা কাগজ বের করে দিল লতার হাতে। তারপর বলল, এই নাও, লিস্টের মধ্যে কি কি দরকার হবে সব লিখে দিয়েছি। কাল বিকেলে পাড়ার চায়ের দোকানের লোকটার সঙ্গে কথা বলে লিস্টটা তৈরি করেছি। সঙ্গে কয়েকটা প্লাস্টিকের টুলের কথাও লিখেছি। স্টেশনের দোকান তো, টুলে বসার সুযোগের লোভে এক কাপ চা খাবে যাত্রীরা। এবার তোমার মামিকে একটু রান্নাঘর থেকে ডেকে দাও তো। লতা কাগজটা হিমাংশুর হাত থেকে নিয়ে ঘুরে দাঁড়াতেই দেখতে পেল হিমাংশুর স্ত্রী গায়ত্রী দুটো প্লাস্টিকের প্লেটে রুটি আর তরকারি এনে লতা আর পটলকে দিয়ে বলল, অনেকটা পথ যেতে হবে তোদের, এগুলো খেয়ে নে, চা দিচ্ছি। বলে আবার রান্নাঘরে গিয়ে ঢুকল। এদিকে পটল মনে মনে একটু অস্থির হয়ে উঠছে। তার আসল কাজ কখন এবং কিভাবে হবে? সে লতার দিকে তাকালো। লতার কাছ থেকে কোনো সাড়া না পেয়ে হতাশ হলো। অপারেশন শুরু করবে কখন? গায়ত্রী চা এনে ওদের দিল। তারপর নিজের আঁচল থেকে কিছু টাকা বের করে লতার হাতে দিয়ে বলল, এটা রাখ, তোর মামা দিয়েছেন। এখানে 4,000 টাকা আছে। এটা দিয়ে তোর মামা যে লিস্টটা বানিয়ে দিয়েছেন সেই জিনিসগুলো কিনে চায়ের দোকান শুরু কর। আর এ টাকাটা তোকে ফেরত দিতে হবে না। তুই তো আমার বাড়িতে অনেক দিন কাজ করেছিস, তার জন্যে মাইনে পাসনি। ধরে নে
টাকাগুলো ওই কাজের মাইনে বাবদ আমার কাছে জমা ছিল। লতা যেন আকাশ থেকে পড়ল। তার চোখের জল বাঁধ মানছে না। সে পটলের দিকে তাকিয়ে শুধু বলল, দেখেছিস পটল, আমি কাদের বাড়িতে কাজ করি? বলে গায়ত্রী এবং হিমাংশুকে প্রণাম করল। অবাক বিস্ময়ে পটল তাকিয়ে রইল হিমাংশু আর গায়ত্রীর দিকে।